মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলায় খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়ায় ও আইনি প্রক্রিয়া না মানায় আপিল বিভাগের সাজা বাতিল। এবং ইসরায়েলি জিম্মিদের ছাড়তে ট্রাম্পের শেষ সতর্কবার্তা, না ছাড়লে চরম পরিণতি ভোগ করতে হবে ফিলিস্তিনিদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের বৈঠকের মধ্যেই কড়া হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সরদার মোহাম্মদ আরিফ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদক আইনজীবী বলছেন, টাকা পাচারের কোনো সত্যতা মেলেনি, মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। এসব বিবেচনায় খালাস দেওয়া হয়েছে দুইজনকে। বিএনপির আইনজীবীরা বলছেন, খালাসের মধ্য দিয়ে মামলা মুক্ত হলেন তারেক রহমান। দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে, এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন। তারা আমাদের এই কন্টেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে উনিও এই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থ পাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। পরবর্তীতে চার্জশিট হয়, 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট জেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিল। সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সালে যখন উনি খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালিত করতে পারে, তারই লক্ষ্যে সেই বিচারককে দেশ ত্যাগ করে বাধ্য করে। দুদক আইনজীবীও বলছেন, তারেক রহমানের অর্থ পাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি কোনো প্রক্রিয়া। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। অর্থ পাচারের মামলায় খালাসের মধ্য দিয়ে তারেক রহমান মামলামুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ এক যুগেও শেষ হয়নি নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সরাসরি প্রভাবে এত বছর বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছিল। তবে সরকার পতনের পর আবারও গতি এসেছে, আর শিগগিরই তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের আশ্বাস র্যাবের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। কেটে গেছে দীর্ঘ 12 বছর। সন্তানের ছবি দেখেই নিজেদের সান্ত্বনা দিচ্ছেন বাবা মা। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী। 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তার লাশ। এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন ত্বকীর বাবা। পরে তদন্তের দায়িত্ব র্যাবকে দেয়া হলে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয় 5 জনকে। তাদের মধ্যে 2 আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়, যেখানে তৎকালীন সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের সংশ্লিষ্টতার তথ্য বেরিয়ে আসে। বাদীপক্ষের অভিযোগ, ওসমান পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এলে মামলাটি প্রভাবিত করে আওয়ামী লীগ সরকার, যার কারণে দীর্ঘ এক যুগে আদালতে চার্জশিট দিতে পারেনি র্যাব। তদন্তকারী সংস্থা সর্বশেষ সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন 6 জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে অভিযোগপত্রটি দাখিল হয়নি এখনো পর্যন্ত। এই মামলার তদন্ত কার্যটাও স্বাধীনভাবে করতে পারছে, কোনো রকম প্রভাব কোনো দিক থেকে নাই। কাজেই এখন আমরা আশা করি যে খুব শিগগিরই এই মামলাটার রিপোর্ট চলে আসবে, চূড়ান্ত রিপোর্ট চলে আসবে। কারণ আমরা বিভিন্ন তথ্য থেকে আমাদের সাথে আয়ুর সাথে কথা হয়েছে। আয়ু সাহেব বলেছেন যে ওনার কাছে এখন যে সকল তথ্য আছে উনি এগুলি যাচাই বাছাই করছেন, যাচাই বাছাই অন্তে উনি রিপোর্টটা দাখিল করে দেবেন। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর মামলার তদন্তে গতি এসেছে বলে জানায় ত্বকীর পরিবার। জুন মাসের 3 তারিখ শেখ হাসিনা
সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, আমি তাদের দেখে রাখবো, ঠিক ওই সময় থেকেই তদন্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলেটার সাথে জড়িত এবং অন্যান্য যারা এগুলোর সাথে জড়িত সবাইকে এটার সাথে যুক্ত করে একটা পূর্ণাঙ্গ অভিযোগপত্র এবং ত্রুটি মুক্ত একটা অভিযোগপত্র যাতে তৈরি করে আদালতে জমা দেওয়া হয়। এই সরকারের কাছে ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই এবং আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। র্যাব বলছে গত বছর আগস্টের পর মামলায় আরো 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি, তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব। ত্বকী হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার 11 জনের মধ্যে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। আগুনে পড়েছে রাজধানীর গাবতলীর শাহজাদপুর বস্তির কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্তদের অনেকের অভিযোগ ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে আগুন। এই ঘটনায় গৃহহীন হয়ে পড়েছেন 4 শতাধিক বাসিন্দা। আমি গরুর কাছে আসি আর যাই ঘরের জিনিসের খবর নিতে পারি না। আমি আমার ঘরের টাকা পয়সা, আমার মায়ের গয়না ঘাটে আমার কিচ্ছু বাই করতে পারি না। চিল্লানি দিছে, আগুন লাগছে বস্তির ভিতরে। ঘুম থেকে বালমারি উঠে পোলা ভাই নিয়ে কোন রকম বাইরে দিচ্ছে, আর জীবন ঝান্ডা নিয়ে বাসে বাইরেছি শুধু, আর কোনো কিছু বাই করতে পেরেছে। আর যখন ধুমে উঠতেছে আমরা ভাবছি হয়তো কেউ টায়ার মায়ার জ্বালাইছে। পরে যখন কাছাকাছি আসছে তখন দেখছি যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। প্রথমে একটা বিল্ডিং এ জ্বলছে, পরে মনে করেন একটা থেকে মনে করেন পুরো আস্তে আস্তে সব জায়গায় ছড়ায় গেছে আগুন। আহত হয় নাই, তার আগে বের হয়ে গেছে। আর মূলত এইখানে আপনার ওই গাড়ির কেমিক্যালের কারখানা ছিল, ওইখান থেকে আগুনের উৎপত্তি শুরু হয়েছে। সবকিছুই পুড়ে গেছে যা আছে। তাও ভাইয়া প্রায় 400-500 উপরে ঘর বাড়ি ছিল, ঠিক আছে, সব পুড়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, তবে এরই মধ্যে পুড়ে যায় বস্তির বেশিরভাগ ঘর। 8টা ইউনিট এখানে কাজ করি। আপনারা দেখতে পেয়েছেন বস্তির এই অবস্থা, চারিদিকে যেভাবে টিন শেড, বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ। এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। আগুন কিন্তু অনেক ছড়াতে পারতো। আপনারা যদি দেখেন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক অনেকটা একেবারেই নিয়ারেস্ট সাথে লাগানো একটা চিকন মাত্র গলি, শুধু আমাদের লোক ওয়ালের উপর দিয়ে গিয়েছে ওখানে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর ভাসানটেকের বিআরবি বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরপুরের ভাসানটেক বস্তিতে যে আগুনের ঘটনা ঘটে সেটি কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে নিয়ন্ত্রণে, কিন্তু এখন পর্যন্ত শেষ মুহূর্তে আসলে পানি দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা চলছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও শেষ মুহূর্তে আসলে যাতে আগুনটা আরো না বাড়ে সেজন্য তারা পানি দিয়ে আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর কর্মীরা এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মীরা কিন্তু এখানে এসেছেন। এবং এখন যে পুরো অবস্থায় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা কিন্তু দেখছি যে এখন আগুন নিয়ন্ত্রণে আসার পরে আসলে এখানকার যে ধ্বংসস্তূপ থেকে যে যেহেতু বস্তির প্রত্যেকটি ঘর টিন এবং টিনের তৈরি, সেহেতু সেগুলো সরিয়ে আসলে সেগুলো সরানোর চেষ্টা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতির পরিমাণ হলো সেটি আসলে তারা পরবর্তীতে আমাদেরকে জানাবেন। এই ছিল আমার কাছে ভাসানটেক থেকে সর্বশেষ। রাজধানীর ভাসানটেক থেকে আগুনের খবর জানাচ্ছিলেন সহকর্মী উম্মে হানি। সময় সংবাদে আরও থাকছে, আকাশপথে টিকিট বাণিজ্য, ঈদ সামনে রেখে ভাড়া বাড়ছে দ্বিগুণ। 15 দিনের মধ্যেই বুকিং শেষ হয়ে যাওয়ার আশা।
জাতীয় চাপ সামলাতে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দাবি। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ নবায়নের বিষয়ে আলোচনার জন্য কলকাতায় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করবেন আজ। এ বিষয়ে বিস্তৃত জানাতে কলকাতায় রয়েছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। ভারত এবং বাংলাদেশের যৌথ নদী কমিশনের যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, সেটি কিন্তু স্থানীয় সময় সকাল 11টায় শুরু হয়ে গিয়েছে। আমি শুধু বলবো যে দক্ষিণ কলকাতার এই বাইপাস সংলগ্ন এই 5 তারকা হোটেলটিতেই কিন্তু এই বৈঠক চলছে। এই বৈঠকে বাংলাদেশ থেকে আসা 11 সদস্যের যে যৌথ নদী কমিশনের যে সদস্য, তাদের মধ্যে কিন্তু 7 জন এই বৈঠকে যোগ দিয়েছেন, অর্থাৎ কয়েকজন টেকনিক্যাল কমিটি যারা আছে সেটি আগামীকালকে যোগ দেবেন। আর ভারতের দিক থেকে ভারতের জল সম্পদ মন্ত্রণালয় কিন্তু 11 জন প্রতিনিধি সেখানে রয়েছেন এবং বাংলাদেশ দূতাবাসেরও একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই বৈঠকে, এই রুদ্ধদ্বার গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র আমাদের নিশ্চিত করেছে। আমি আগেও বলেছি যে এই বৈঠকটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামী বছরই ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানির বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে আগামী বছর ডিসেম্বরের 12 তারিখ। 1996 সালে এই চুক্তি সম্পাদিত হয়েছিল। প্রায় 29 বছর চুক্তি হয়েছে এবং প্রায় দু দেশেই এই গঙ্গার পানি বন্টন চুক্তির ফলে ভারত এবং বাংলাদেশের দুই দেশই কিন্তু প্রায় সমানভাবে উপকৃত হয়েছে। তবুও বাংলাদেশের পক্ষ থেকে বারবার করে অভিযোগ করা হয় যে চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মের মধ্যে যে সঠিক সময়, বিশেষ করে মে মাসের দিকে যেরকম পুরো শুষ্ক মৌসুমে বাংলাদেশের পক্ষ থেকে জল খানিকটা কম যায়, সে সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের দিক থেকে অভিযোগ থাকে। কিন্তু আজকের যে বৈঠকটি হচ্ছে, এখনকার যে বৈঠকটি চলছে, সেই বৈঠকটি কিন্তু একেবারেই আগামী বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নবায়ন কি করে হবে, কত বছরের জন্য নবায়ন হবে এবং নবায়নের আগে যে ভারত বাংলাদেশের মধ্যে যে যৌথ একটি কমিটি গঠন করা হবে, সেই কমিটিতে কারা কারা থাকবেন, সে সমস্ত বিষয় কিন্তু আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে চূড়ান্ত হবে বলে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র নিশ্চিত করছে। তো এই ছিল আমার কাছে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক দক্ষিণ কলকাতার সংলগ্ন যে আবাসিক হোটেল চলছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। বাংলাদেশ ভারত গঙ্গার পানি নবায়ন চুক্তির বিষয়ে বৈঠক বসেছে কলকাতায়, সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপদ নৌ চলাচল বিষয়ক সভা শেষে সচিবালয়ে ব্রিফ করছেন উপদেষ্টা এম শাকাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। চালাবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এমনকি আমি দেখি যে বরিশালেও যায়, আবার দিনে দিনে চলে আসে, রাত্রে আবার একটা ট্রিপ নিয়ে যায়। তাদেরকে পার্টিকুলারলি পারমিশন নিতে হবে ফ্রম BIWTA, তাদেরকেও সিরিয়াল মেনটেন করতে হবে। মোটা দাগে স্পিড বোট চলবে না রাত্রেবেলা কোনোভাবেই। এটা কে 15 তারিখ থেকে, সরি 15 রোজা থেকে, 15 রমজান থেকে ভাড়া কত হবে? বাল্কহেড স্পিড বোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। ভাড়ার কথা যদি না শুনে থাকেন তাহলে আরেকজনের কাছ থেকে শুনে নিন। আরেকবার বলি, ইয়াসমিন তোমার শোনা দরকার বেশি। Whatever you do it. আমি ইন জেনারেল বললাম। হ্যাঁ, কবে থেকে 5 দিন পরে আর 10 দিন করে অসুবিধা নাই। ভাড়ার কথা বলা হয়েছে, এখন ওনারা কম রেটে যাত্রী নিচ্ছেন, যেহেতু যাত্রী হচ্ছে না, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে বিভিন্ন ভাড়া নেয়। আমার কাছ থেকে নিচ্ছে 3000 টাকা। কোথায় মালিক? হ্যাঁ, ওই যে উনি আমার কাছ থেকে প্রশ্ন নেবে না, তারপর বলে স্যার 3000 টাকা দেন। তো 3000 টাকা দিচ্ছে, আরেক তুমি বোধ হয় 6000 দিচ্ছ, দুজনে মিলে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সময় সংবাদে আরো থাকছে। চেহারার অবস্থা তো দেখতেছেনি, মনে হয় যে এই মাত্র মেকআপ করে আসছি। রাস্তাটা ভিজাইয়ে রাখে 2 সাইড, তাহলে বায়ু দূষণটা হয় না। ধুলায় ধূসর ঢাকা, অস্বাস্থ্যকর বাতাসের নাকাল রাজধানীবাসী।
9 বছরের মধ্যে জানুয়ারিতে দূষণের রেকর্ড, সমন্বয়হীনতাকে দোষছে পরিবেশ অধিদপ্তর। এবার বাণিজ্য সংবাদ। রমজানে ক্রেতাদের স্বস্তি দিতে ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিটি গ্রুপের বিশেষ মূল্যে পণ্য ছাড়, সেটিতে হচ্ছে 19টি পণ্যের ভিতরে চাল, তেল, ডাল, নানান রকম পণ্য আছে, যেটির মাধ্যমে গ্রাহক তাদের যে পণ্যটি বা হচ্ছে যে বাজার মূল্যের চেয়ে যে কিছু কিছু পণ্যের অর্ধেক দামে দিচ্ছে, আবার কিছু কিছু পণ্যে 25% পর্যন্ত ছাড় দিচ্ছে আমরা দেখতে পেয়েছি। সেই পণ্যটি কিন্তু আসলে নিতে আমরা সকাল থেকে দেখেছি যে ক্রেতারা তাদের ভিড় করছেন এই পণ্যটি কিনতে। কেননা হচ্ছে যে বাজারে যে পণ্যটি 172 টাকা বা 175 টাকায় মিলে, সেটি কিন্তু এখানে কিনতে আসলে ক্রেতারা পাচ্ছেন সেটি আরও 5 থেকে 10 টাকা কমে। শুধুমাত্র একটি পণ্য নয়, 19টি পণ্য রাজধানীর প্রায় 17টি স্থানে বিক্রি করছেন সিটি গ্রুপ। তার মধ্যে বিশেষ মূল্যে যে পণ্যটি আছে, আমরা যদি দু একটি পণ্যের নাম বলি, মসুর ডাল, ছোলা বুট, চিনি গুঁড়া চাল, বিশেষ করে আবার রমজান কেন্দ্রিক ভোক্তাদের যে চাহিদা ভোজ্য তেল, সেই বোতলজাত অ্যাডভান্সড সয়াবিন তেলও কিন্তু তীর কোম্পানির বা হচ্ছে সিটি গ্রুপের তীরের তেল সেটি বিক্রি হচ্ছে এখানে। শুধুমাত্র যে সয়াবিন তেল তাও না, তার পাশাপাশি কিন্তু সরিষার তেলও বিক্রি হচ্ছে, যেটি হচ্ছে আমরা যদি একটু দামের প্রশ্নে যাই যে সরিষার তেল 250 ml বোতল যেটি 85 টাকা, এখানে কিন্তু বিক্রি হচ্ছে সেটি 74 টাকা করে। এর পাশাপাশি হচ্ছে সরিষার তেলে যে 500 ml বোতল 170 টাকাটা, সেটি 147 টাকা বিক্রি হচ্ছে। এক বোতল সয়াবিন তেলের দাম বাজারে যেটি 175 টাকা বা এর চেয়েও বেশি, সেটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে 172 টাকা। এর পাশাপাশি আমরা যদি সবচেয়ে বেশি ছাড় যেটি দিয়েছে 50%, এক বোতল জীবন ড্রিঙ্কিং ওয়াটার 500 ml যেটি 20 টাকা, সেটি কিন্তু 10 টাকা এখানে বিক্রি হচ্ছে। আসলে এই যে রমজান কেন্দ্রিক আমরা দেখতে পারি যে বাজারে নানান রকম অস্থির পরিস্থিতি তৈরি হয়, তার ভিতরে কিন্তু এই যে সিটি গ্রুপের উদ্যোগ, সেটি কিন্তু ক্রেতারা এখানে সাধুবাদ জানাচ্ছে এবং এরকম উদ্যোগ যেন আরও থাকে পুরো রমজান কেন্দ্রিক, সেই আভাস কিন্তু ক্রেতারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে সিটি গ্রুপের মিরপুর শাহ আলী মার্কেট থেকে পণ্য বিক্রির বাজার পরিস্থিতি সর্বশেষ। সরাসরি দেখছেন সময় সংবাদ। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্য নিরাপদ থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড থেকে শুরু করে পানামা খাল, যেন সবকিছুই একাই করতে চান নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের আরেক বেপরোয়া ইসরায়েলকেও দিয়ে যাচ্ছেন আশকারা। সামরিক সহায়তার পাশাপাশি গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প নিজেই এখন নেতানিয়াহুর ভূমিকায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষবারের মতো সতর্ক করে ট্রাম্প বলেন, সব জিম্মিকে ছেড়ে দেয়া না হলে কাউকেই জীবিত রাখা হবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ডেভিড বিষয়টি নিশ্চিত করেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে, এই আলোচনার লক্ষ্য হলো হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটি দুপক্ষের প্রথম আলোচনা। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মামলামুক্ত হলেন তারেক রহমান। অর্থ পাচার মামলার খালাস গিয়াসউদ্দিন আল মামুনও। অভিযোগের সত্যতা না পাওয়া ও আইনি প্রক্রিয়া না মানায় আপিল বিভাগের সাজা বাতিল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।